মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি, একদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ এমন এক ঘটনা সামনে এলো যা ওয়াশিংটনের ভেতরেই কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রশ্নটা সোজা, যুক্তরাষ্ট্র কি বড় ধরনের গোয়েন্দা ধাক্কা খেল? ঘটনার কেন্দ্রে একজন মানুষ, একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর পাইলট, নাম জেরাল্ড এডি ব্রাউন জুনিয়র, যিনি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান উড়িয়েছেন। আজ তিনি অভিযুক্ত চীনের জন্য কাজ করার। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি গোপনে চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন। এটা শুধু কোনো সাধারণ অভিযোগ না, এটা এমন এক অভিযোগ যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ব্রাউন প্রায় ২০ বছর মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন। তিনি চালিয়েছেন বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান F-35 লাইটনিং II এবং F-22 র্যাপটর। এই বিমানগুলো শুধু যুদ্ধ বিমান নয়, এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক। এগুলোর কৌশল, প্রযুক্তি, অপারেশনাল পদ্ধতি সবকিছুই অত্যন্ত গোপন। কিন্তু অভিযোগ বলছে এই গোপন জ্ঞানই নাকি ব্রাউন পৌঁছে দিয়েছেন চীনের হাতে। তদন্তে জানা গেছে ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি চীনে অবস্থান করেছেন। এই সময় তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের পাইলটদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন। ভাবুন একবার, যে মানুষটি একসময় আমেরিকার হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, সেই মানুষই এখন প্রতিপক্ষ দেশের পাইলটদের শেখাচ্ছেন কিভাবে যুদ্ধ করতে হয়। মার্কিন বিচার বিভাগ বলছে এটি সরাসরি আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট লঙ্ঘন। এই আইনের অধীনে সরকার অনুমতি ছাড়া কোনো বিদেশি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের কর্মকর্তা জন এইজবার্গ বলেছেন, যে মানুষকে দেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল সে এখন সেই জ্ঞান অন্য দেশের হাতে তুলে দিচ্ছে। এখানেই শেষ না, FBI এর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তা রোমান রোজহ্যাভসি সরাসরি অভিযোগ করেছেন, চীন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের টার্গেট করছে। মানে এটা শুধু একজনের ঘটনা না, এটা হতে পারে বড় কোনো নেটওয়ার্কের অংশ। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? বিশেষজ্ঞরা বলছেন ব্রাউন হয়তো এমন কিছু তথ্য দিয়েছেন যা F-35 পাইলটরা কিভাবে রাডার এড়িয়ে চলে সেই গোপন কৌশল পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি সেটা সত্যি হয়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, F-35 প্রোগ্রামের সাথে যুক্ত ১৯টি মিত্র দেশও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আরও বড় আশঙ্কা আছে, তিনি নাকি পারমাণবিক অস্ত্র বহনের কৌশল সম্পর্কেও তথ্য দিতে পারেন। এখন একটু বড় ছবিটা দেখুন। এই ঘটনা সামনে এলো ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। অর্থাৎ একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে নিজের ভেতরেই নিরাপত্তা ফাঁস। এদিকে চীন শুধু বসে নেই, তারা ইতোমধ্যে ইরানকে অস্ত্র, রাডার সিস্টেম, এমনকি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল ইরানে প্রি-অ্যাম্পটিভ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার সকালে একথা জানানোর পাশাপাশি ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারিরও ঘোষণা দেন তিনি, বলেছে বিবিসি। এদিকে আল জাজিরা জানিয়েছে তাদের প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছে এবং ধোঁয়া দেখতে পেয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটি এই অঞ্চলে পাঠাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। এটি যোগ দেবে আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা USS আব্রাহাম লিঙ্কনের সঙ্গে। অর্থাৎ ইরানের খুব কাছেই থাকবে দুটি পূর্ণাঙ্গ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। প্রশ্ন হচ্ছে, কেন এখন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি ইরানের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। যদিও তিনি এটাও বলেছেন, তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না। তার ভাষায়, চুক্তি হলে ভালো, না হলে দ্বিতীয় ধাপ খুব কঠিন হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো নতুন বৈঠক হয়নি। এর মধ্যেই ইরানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোতে ঘুরে ঘুরে বার্তা আদান প্রদান করছেন। এই সামরিক মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি শুধু একটি জাহাজ পাঠানো নয়, এটি বড় ধরনের সামরিক বার্তা। কারণ জেরাল্ড আর ফোর্ডকে গত অক্টোবরেই ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল।
যেখানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে এত দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের সব নড়াচড়া তারা নজর রাখছেন। তার দাবি, ইরানের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তিনি আরও বলেন, দেশের জাহাজ চলাচলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তার মতে, ইরানি নৌবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করছে, ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য এখনও গাজায় ইসরায়েল হামাস সংঘাতের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন করে ইরানকে ঘিরে সংঘাত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে আরও কঠোর শর্ত আরোপ করা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা বর্তমানে ভার্জিনিয়ার উপকূলে মহড়া শেষ করছে, সেটিও মোতায়েনের তালিকায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তিনি আরেকটি ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন। তার ভাষায়, আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, আরেকটিও যেতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। পারস্য উপসাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজের গর্জন শোনা যেতে পারে। প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনা টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন, তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার, সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন, পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী, ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধজাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলার সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী দুই দেশ একসাথে থাকলেও ইরানকে কি সত্যিই সহজে হারানো সম্ভব? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করি, কাগজে কলমে শক্তির তুলনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। আধুনিক যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, কৌশল আর ভৌগোলিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। ইরান কেন হার্ড টার্গেট? ইরান বিশাল আয়তনের দেশ, পাহাড়ি এলাকা, মরুভূমি, জটিল ভূগোল, যা আক্রমণকারী বাহিনীর জন্য দুঃস্বপ্ন। 2003 সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও আমেরিকার সামনে উদাহরণ হয়ে আছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইসরায়েল 2025 সালের জুনের সংঘাতে আকাশে আধিপত্য দেখাতে পেরেছিল। ইরানের পুরনো এয়ারফোর্স বড় ধাক্কা খেয়েছিল, তবুও শাসন ব্যবস্থা ভাঙেনি, ক্ষমতার কাঠামো টিকে গেছে। কারণ ইরান বহু বছর ধরে তাদের সামরিক নেটওয়ার্কে রিডান্ড্যান্সি তৈরি করেছে। অর্থাৎ একজন কমান্ডার মারা গেলে আরেকজন দায়িত্ব নেয়, এক ঘাঁটি ধ্বংস হলে আরেকটি সক্রিয় হয়। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় অস্ত্র। স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এখান দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে, তাদের অস্তিত্বের ওপর আঘাত এলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। যদি তা হয়, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই বিপদে পড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুনামিও ডেকে আনতে পারে। ইরানের মিসাইল দেয়াল। বড় প্রশ্ন, ইরানের আসল শক্তি কোথায়? উত্তর, মিসাইল ও ড্রোন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন ইরানের হাতে। তাদের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার মিসাইল রয়েছে। উদাহরণ হিসেবে শাহাব 3 প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত, ফাতা 1 হাইপারসনিক দাবি। এছাড়া হাজার হাজার শাহেদ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। এই ড্রোন ও মিসাইল একসাথে ছোড়া হলে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে। ইরানের নৌকৌশল। ইরানের নৌবাহিনী আমেরিকার মতো ব্লু ওয়াটার নৌবাহিনী নয়, বরং উপকূলীয় গেরিলা কৌশলেই জোর। ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা, সাবমেরিন, এসব দিয়ে তারা বড় জাহাজকে হয়রান করতে পারে। সংকীর্ণ সমুদ্রপথে সংখ্যাই হয়ে ওঠে শক্তি। ট্রাম্প ফ্যাক্টর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক চুক্তি দিলে আক্রমণ হবে না। একই সঙ্গে অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও জানিয়েছেন। অর্থাৎ চাপ ও আলোচনা দুটো পথই খোলা রাখা হয়েছে। কিন্তু এখানে বড় ঝুঁকি আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান সরাসরি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ফলে সংঘাত সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইরান আমেরিকা উত্তেজনা, যুদ্ধ কি দরজায়? পশ্চিম এশিয়ার আকাশে এখন অদৃশ্য এক কাউন্টডাউন চলছে। ঘড়ির কাঁটা যেন থেমে আছে, কিন্তু উত্তেজনা থামেনি। খবর বলছে, এই সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কায় ইরান শুরু করেছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রস্তুতি। যুদ্ধের আগামী নিয়ে CNN এবং CBS নিউজ, দুই বড় মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও নেননি ডোনাল্ড ট্রাম্প। মানে কি? যুদ্ধ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু মাঠে প্রস্তুতি চলছে পুরোদমে।
50টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন, যুদ্ধ জাহাজের উপস্থিতি বৃদ্ধি, ইরানের কাছাকাছি নজরদারি কয়েক গুণ বাড়ানো, এ যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। উপগ্রহে ধরা পড়ল ইরানের গোপন প্রস্তুতি। ইরান কিন্তু বসেনি। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে ইরান তাদের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে মাটির নিচে লুকিয়ে ফেলছে। পারচিন মিলিটারি কমপ্লেক্স, নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইস্পাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি, কি করা হচ্ছে সেখানে? কংক্রিটের মোটা স্তর দিয়ে ঢেকে দেয়া, বাংকার তৈরি, সুড়ঙ্গ পথ বন্ধ করে দেয়া, স্থাপনাগুলো মাটির নিচে সরিয়ে নেয়া। বিশেষজ্ঞদের ভাষায় এটা আসলে আকাশপথে হামলা ঠেকানোর প্রস্তুতি। ভাবুন, আকাশ থেকে বোমা পড়লেও যেন ভেতরের কিছু না হয়, ইরান সেই হিসাব করেই খেলছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন। এই উত্তেজনার মাঝে ইরান হঠাৎ ক্ষেপণাস্ত্র ছুড়ল। স্ট্রেট অফ হরমুজ, এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের বড় অংশের তেল এখান দিয়ে যায়। সামান্য অস্থিরতাই বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের কাছেই মোতায়েন আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান বলছে এটা পরীক্ষামূলক, কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে একটা বার্তা, কূটনীতির বনাম যুদ্ধ। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরান এখনও আমেরিকার শর্ত মানেনি। অন্যদিকে ইরান বলছে আলোচনা চলছে, কিন্তু দ্রুত কোনো চুক্তি সম্ভব না। মানে দুই পক্ষই কথা বলছে, কিন্তু কেউই ছাড় দিচ্ছে না। আগের হামলার ছায়া, এই উত্তেজনা নতুন না। গত বছর আমেরিকা হামলা চালিয়েছিল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। ফোর্দো ফুয়েল ইনরিচমেন্ট প্ল্যান্ট হামলার পর ট্রাম্প বলেছিলেন ফোর্দো শেষ, কিন্তু ইরান বলেছে সব ঠিক আছে, কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। সত্যটা কোথায়? এখনো পরিষ্কার না। তাহলে কি যুদ্ধ অনিবার্য? এখন প্রশ্নটা একটাই, সত্যিই কি যুদ্ধ আসছে? চিত্রটা এমন, আমেরিকা প্রস্তুত কিন্তু সিদ্ধান্তহীন। ইরান প্রতিরক্ষায় শক্ত কিন্তু পিছু হটেনি। অঞ্চল বারুদের স্তূপ, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম, একটি ভুল হিসাব, আর তারপর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। এই মুহূর্তে দুনিয়া তাকিয়ে আছে দুই দেশের দিকে। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে অদম্য প্রতিরোধে প্রস্তুত ইরান। যুদ্ধ শুরু হলে এটা শুধু দুই দেশের লড়াই হবে না, এটা হবে পুরো বিশ্বের জন্য এক নতুন সংকট। এখন শুধু সময়ের অপেক্ষা, ঘড়ির কাঁটা থামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিক সহ ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওদিকে ইসরায়েল কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বা তারই আগে জনগণকে অস্ত্র দিয়ে আবার রক্ষা করার কথা বলছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুধু সুদূর সীমান্তে জাঁকিয়ে বসে প্রতিরক্ষা বাহিনী নয়, ইসরায়েলের নেতারা এখন জনগণকে নিরাপদ আশ্রয় স্থাপনে প্রস্তুত থাকতে বলছেন। এটা এক কথায় সাধারণ কথার মতো শোনালেও বাস্তবে এটা যুদ্ধের সম্ভাবনার একটি বড় ইঙ্গিত। একজন উচ্চপদস্থ ইসরায়েলি মন্ত্রী, অভিজ্ঞ নেতা আভিগদর লিবারমান বললেন, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতে সক্ষম নিরাপদ স্থান তৈরি করতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন যে পুরো যুদ্ধ শুরু হবে কিনা এটা আসলে মার্কিন প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে। ইসরায়েল মনে করছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলার ঝুঁকি বাস্তব। সেই ভয় থেকেই সরকারিভাবে নিরাপদ আশ্রয়ের কথা বলা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সম্প্রতি বেসামরিক এলাকায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম স্থাপন করছে এমন খবর এসেছে ইসরায়েলি মিডিয়ায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষ থাকে, বাস করে, দোকানে যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা তৎক্ষণাৎ কাজ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে, মানে এটি সরাসরি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে আকাশে ছোঁড়া যাবে। যদিও সরকার বলছে এটি স্রেফ সুরক্ষা ব্যবস্থা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ হলে সে এলাকাগুলোই হয়ে উঠতে পারে লক্ষ্যবস্তুর মতো। যুদ্ধ হলে ইরান যদি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ও এর আশেপাশের অঞ্চলগুলোই সবচেয়ে বেশি নিশানায় পড়তে পারে। এটা প্রথমবারের মতো নয় যে ইসরায়েল এমন প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। আগেও তারা একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে যখন ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিনিময়ে বড় সংঘর্ষ হয়েছিল, বিশেষ করে জুন 2025-এর 12 দিনব্যাপী সংঘাতে। সেই সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন একাধিকবার ইসরায়েলে হামলা চালায়। অনেক এলাকায় মানুষ বোম শেল্টারে আশ্রয় নিয়েছে, আবার অনেকের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বারবার সতর্ক করেছে যদি মার্কিন বা ইসরায়েলের হামলা ঘটে তারা তা নীরবে সহ্য করবে না। তারা বলেছে যে কোনো আক্রমণের জবাব ইসরায়েলকে দেবে, এমনকি ইরানের সীমানার বাইরে পর্যন্ত। ইরানের একজন শীর্ষ উপদেষ্টা আলী শাম খানি ইউরোপীয় শক্তিগুলোকে এই হুঁশিয়ারি দিয়েছেন, কারণ তারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে জরুরি আলোচনায় গেছেন। বার্তা হচ্ছে ইরান শুধু পারমাণবিক কর্মসূচি নয়, মিসাইল ও সামরিক শক্তি বাড়াচ্ছে। ইসরায়েল সরকার আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট যদি পারমাণবিক সমঝোতায় ক্ষুদ্র আপেক্ষিক ছাড় দেয় তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়ে যাবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। ইরানের পাল্টা চালে ট্রাম্প হতভম্ব। ভেনেজুয়েলায় ব্যবহৃত আমেরিকার কৌশল এবার ইরানিদের হাতে। ইরানের বাহিনী আমেরিকার কৌশল অনুকরণ করায় তেলের রুট নিয়ে পশ্চিমে আতঙ্ক। তেহরানের সেনারা 10 লক্ষ লিটার জ্বালানি তেল সহ 2টি জাহাজ ও বিদেশি ক্রু আটক করেছে। ইরানকে আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করল। ট্রাম্পের তেল নিয়ে অতি আগ্রহ কি বুমেরাং হয়ে ফিরছে? ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী দাবি করেছে তারা পারস্য উপসাগরে সন্দেহজনক অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 2টি জাহাজ আটক করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তল্লাশি ও অনুসন্ধান অভিযানের সময় ওই জব্দকৃত জাহাজগুলো থেকে 10 লক্ষ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি তেল পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় জাহাজে থাকা 15 জন বিদেশি ক্রু সদস্যকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আরও তদন্তের জন্য ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে এই জাহাজগুলো ফার্সি দ্বীপের নিকটবর্তী জলসীমায় সংগঠিত একটি বড় জ্বালানি পাচারকারী চক্রের অংশ ছিল। IRGC নৌবাহিনী বলেছে যে কয়েকদিনের গোয়েন্দা নজরদারি, রিয়েল টাইম ট্র্যাকিং এবং কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে এই আটকের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত জব্দ করা এই তেলবাহী ট্যাঙ্কারগুলোর উৎপত্তি স্থল বা দেশের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই ঘটনাটি আমেরিকার সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপের পরপরই ঘটল, যার মধ্যে ছিল ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগে বেশ কিছু বিদেশি জাহাজ জব্দ করা। গত 3রা ফেব্রুয়ারি বাহরাইন বন্দরের দিকে যাওয়ার সময় আমেরিকার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারকে ইরানি সামরিক বোটগুলো হুমকি দিয়েছে বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে IRGCর গানবোটগুলো MV স্টিনা নামক ওই জাহাজটিকে তাদের ইঞ্জিন বন্ধ করতে এবং ইরানি বাহিনী দ্বারা তল্লাশির জন্য প্রস্তুত হতে সতর্ক করেছিল। একটি ইরানি মোহাজের নজরদারি ড্রোন ও উচ্চ গতিতে আমেরিকার ট্যাঙ্কারটির দিকে এগিয়ে আসে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর জবাবে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ম্যাকফল সেখানে হস্তক্ষেপ করে এবং বাণিজ্যিক ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে যায়। তবে তেহরান ওয়াশিংটনের এই দাবি অস্বীকার করেছে। তাদের দাবি ট্যাঙ্কারটি কোনো বৈধ অনুমতি বা পারমিট ছাড়াই ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। এদিকে ইরান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে আলোচনা আপাতত শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ভালো শুরু বলে অভিহিত করেছেন। যদিও অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং সেসব নিয়ে সামনের দিনগুলোয় আলোচনা অব্যাহত থাকবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবেন না এবং বলেছেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য ইসমাইল কাউসারি ইরান মার্কিন আলোচনা সম্পর্কে বলেছিলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে এই আলোচনার কোনো ফল হবে না। তিনি ILNA সংবাদ সংস্থাকে বলেন, আমেরিকানরা আমাদের সাথে খেলতে চায় এবং আমরা তাদের সাথে খেলব, কিন্তু আমরা আমাদের নিজস্ব নীতির ভিত্তিতে এটা করব। ইরানের মিসাইল কারখানাগুলো থেমেনি, আর সেই সবটি অস্বস্তিতে ইসরায়েল। প্রতি মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি এটাই এখন বাস্তবতা, আর এই খবরেই নাকি তেল আবিবে ঘুম হারাম।
ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছে। 2025 সালের জুনে ইসরায়েল ইরান সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছে ইরান আবার ভান্ডার ভরে ফেলছে। মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন ক্ষেপণাস্ত্র শক্তিকেই প্রধান হাতিয়ার বানাচ্ছে। অর্থাৎ যদি পারমাণবিক ইস্যুতে চাপ আসে তাহলে সংখ্যার জোরে যায়। এই কর্মসূচির স্থপতি ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। গত যুদ্ধের শুরুতেই তিনি নিহত হন, কিন্তু তার পরিকল্পনা থেমে থাকেনি, বরং ইরান আরও গতি বাড়িয়েছে। ইরান বর্তমানে সাজিল, ইমাদ এবং খোররামশার নামের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভাবুন, এই দূরত্ব মানে ইসরায়েলের পুরো ভূখণ্ডই তাদের রেঞ্জের মধ্যে। এমনকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এসব ক্ষেপণাস্ত্রে 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায়। কঠিন তরল জ্বালানি চালিত এই মিসাইলগুলো নির্দিষ্ট পথে মহাকাশের উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুতে আঘাত করে। গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল, কিন্তু বাকিগুলো আঘাত হানে অন্তত 29 জন নিহত হয়। অবকাঠামোগত বড় ক্ষতি হয়। এখানেই ইরানের কৌশল সংখ্যা। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন বেন ইশাইয়ের মতে, ইরান জানে প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক, শত শত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হলে সব আটকানো সম্ভব নয়, কিছু না কিছু ঢুকে পড়বে। এটা এক ধরনের স্যাচুরেশন স্ট্র্যাটেজি, প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে দেয়া। ইরান কেন এত জোর দিচ্ছে ক্ষেপণাস্ত্রে? কারণ তাদের মতে এটি তাদের নিরাপত্তার রক্ষা কবচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন, এ নিয়ে কোনো আপোষ হবে না। আইআরজিসির কর্মকর্তারা দাবি করছেন, এই শক্তির কারণে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে আলোচনায় ফিরেছে। অন্যদিকে ইসরায়েল চায় সম্পূর্ণ ভিন্ন কিছু। নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো ছাড় না দেন। তার যুক্তি, ইরান এখন তুলনামূলক দুর্বল অবস্থায় আছে, এটাই সময়ে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো। ইসরায়েলের ধারণা, শুধু পারমাণবিক সমঝোতা যথেষ্ট নয়, যদি মিসাইল শক্তি অক্ষত থাকে তাহলে হুমকি থেকেই যাবে। এদিকে ইরান অতীতেও ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শন করেছে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা, 2024 সালে ইরাকের কুর্দিস্তানে তথাকথিত মোসাদ ঘাঁটিতে আঘাত। কাতার, ইরাক, পাকিস্তান বিভিন্ন জায়গায় তারা বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। একদিকে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, উপরে কূটনৈতিক আলোচনা, নিচে সামরিক প্রস্তুতি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি, আল তানফ। যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে, সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে, উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। 2016 সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি চাপের মুখে পিছু হটা? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি, ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে।
এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময় খবর এসেছে হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত এক বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনও অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়?